সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন এবং প্রতি পর্বের মতোই আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডাক্তার AKM মোখলেসুজ্জামান, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, আজগর আলী হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। স্যার, ভিটামিন ডি এটি তো মানবদেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো প্রথমেই জানতে চাইবো ভিটামিন ডি কোন ধরনের ভিটামিন এবং ভিটামিন ডি পাবার উৎস কি কি রয়েছে? থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। আমরা জানি যে আমাদের খাদ্য উপাদানগুলোকে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করছি। তারপর যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে আছে আপনার ফ্যাট জাতীয়, তারপরে আছে মিনারেলস, তারপরে আছে ভিটামিনস। তো ভিটামিনস বলতে আমরা আমাদের বাংলা এটাকে বলি খাদ্য প্রাণ। আচ্ছা। তো এই ভিটামিনটাকে গ্রসলি দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা বলা হয় যে পানিতে দ্রবণীয়, একটা বলা হয় যে ফ্যাট সলিউন বা চর্বিতে দ্রবণীয়। তো চর্বি দ্রবণীয় বেশ কয়েকটা ভিটামিন আছে, তার ভিতরে ডি একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ভিটামিন। এই ভিটামিনটা আমাদের আসলেও খুব জরুরি একটা ভিটামিন, কিন্তু আমাদের খুব অ্যাভেলেবল না আমাদের প্রকৃতিতে মানে কি আমরা যে খাবার খাই, ভিটামিন বলতে আমরা মনে করি সামথিং গেটিং ফ্রম আওয়ার ফ্রুটস। দেখা যাচ্ছে কি যে ভিটামিনটা আমরা সাধারণত দেখছি যে এটা আমরা কোথা থেকে পাচ্ছি, সূর্যের আলো যখন আমার চামড়ায় পড়তেছে, চামড়াতে যে একটা ধরনের কোলেস্ট্রল আছে 7 কোলেস্ট্রল, ওইটা পরিবর্তন হয়ে আলটিমেটলি ভিটামিন ডি হচ্ছে। তার মানে আমাকে ভিটামিন ডি পেতে হলে সূর্যের আলো আমার সাহায্য নিতে হবে, না হলে ন্যাচারালি আমি ভিটামিন ডি পাবো না। আর আরেকটা সোর্স আছে যেটা আমরা আমাদের খাবারে পেতে পারি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামুদ্রিক মাছ বা তেল জাতীয় যে মাছগুলো আছে, যেমন মানে আপনার সার্ডিনস, টুনা, হেরিনস, সালমান। আর আমাদের পানির মাছও এর ভেতরে আমার পাঙাশ মাছ আছে, তারপর ইলিশ মাছ আছে। ইলিশ মাছের মানে ডিমটা ভিটামিন রিচ আছে। এছাড়াও আমরা দেখছি যে আরও কিছু সোর্স আছে, যেমন আপনার আর আমরা যে ডিম খাই প্রত্যেক দিন, ডিমের যে হলুদ অংশটা, এটা ভিটামিন একটা সোর্স। এছাড়া আছে আপনার আলমন্ডস আছে, নাটস আছে, তারপরে আমরা মাশরুম খাই আজকাল আমাদের অ্যাভেলেবল আমাদের বাজারেও। আর এছাড়া কিছু খাবারগুলো সরাসরি মানে অ্যাড করা হয়, মানে ফর্টিফাইড বলি আমরা, ভিটামিন ডি ফর্টিফাইড কিছু খাবার আছে যেখানে আমরা পেতে পারি, যেমন দুধ আছে, অরেঞ্জ জুস আছে, সিরিয়ালস আছে। তো এই জিনিসগুলো আমাদের দেশেও কিছু কিছু অ্যাভেলেবল আছে, কিন্তু ইউরোপ, আমেরিকা এখানে দেখা যায় দুধের সাথে ফর্টিফাইড করা আছে। দুধ খেলে ওরা প্রচুর ভিটামিন পেতে পারে। আচ্ছা, তো ভিটামিন ডি আমরা তো জানি প্রত্যেকটি খাদ্যের যে উপাদানগুলো আছে আমাদের মানবদেহে কিছু না কিছু কাজ করে থাকে, তো ভিটামিনসও তার মধ্যে অন্যতম। কিন্তু ভিটামিন ডি এর বিশেষ কোনো ভূমিকা বা কাজ রয়েছে কিনা মানবদেহে? আমরা আমাদের ভিটামিন ডিটা আসলে আমরা যেটা দেখতেছি যে আমাদের ইম্পর্টেন্ট আমাদের স্কেলিটন সিস্টেমের ভিতরে, যেমন বোন একটা ইম্পর্টেন্ট একটা অংশ হাড়ের জন্য। এই জন্য হাড়ের স্বাস্থ্য রক্ষা, তারপরে পাশাপাশি আমাদের আর একটা হাড়ের মতো, সেটা আমাদের দাঁত, সেটা একটা ইম্পর্টেন্ট। এর বাইরে আর কি আছে আমাদের যে মাসল, আর একটা ইম্পর্টেন্ট যে মাসকুলোস্কেটাল সিস্টেম, যে আমাদের শরীরে যে বডির যে মাংসপেশি এবং হাড় উভয়ের জন্য স্বাস্থ্যকে ঠিকমতো রাখতে হলে আমাদের ভিটামিন ডি হেল্প নিতে হবে। কেন? ভিটামিন ডির মাধ্যমে আমরা ক্যালসিয়াম ফসফেট, যেটা একটা হাড়ের একটা ইম্পর্টেন্ট কম্পোজিশন বা মিনারেলাইজেশন করার জন্য বা মিনারেল যেটা, সেটা এখান থেকে পেতে পাই আমরা আর কি। অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফেটের ঘাটতি হলে তখন আসলে ভিটামিন ডি এটিকে বাড়াতে সাহায্য করে, আমরা জানি। আচ্ছা, তো ভিটামিন ডি চিলড্রেনদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, বা অ্যাডাল্টের কথাই তো আমরা ইউজুয়ালি বলি, বাট শিশুদের ক্ষেত্রে কি এটি আসলে গুরুত্বপূর্ণ কিনা? এখন আসলে শিশুদের ক্ষেত্রে যখন চিন্তা করবো, তখন তো অবশ্যই চিন্তা হবে যে যখন শিশু তার মায়ের কাছ থেকে পাচ্ছে কিনা। এখন দেখা যায় কি যে আমরা মনে করতাম যে আমরা হয়তো বাংলাদেশে প্রচুর আলোর ভিতরে, সূর্যের আলোতে আমরা থাকি, কিন্তু থাকলেও দেখা গেল প্র্যাকটিক্যালি আমরা দেখছি কি যে যেমন প্রচুর মানুষ আমরা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগতেছে বা পাচ্ছি, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে বলতেছে কি সারা পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 100 crore মানুষ যারা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সাফার করছে। তো এই জন্য আমাদের মেয়েরা যারা সন্তান নিচ্ছে বা প্রেগনেন্ট হচ্ছে, যদি তাদের শরীরে অভাব থাকে, ওটাই তার সন্তানও সাফার করবে। এটা যদি জন্মের পরও কন্টিনিউ হতে থাকে, তার মানে আলটিমেটলি সূর্যের এক্সপোজার যদি কম থাকে, ভিটামিন ডি আমরা জানি যে ফুডে কম সাপ্লাই আছে, তো সব কিছু মিলে আমরা সাফিসিয়েন্ট এটা ইনশিওর না করতে পারি, বাচ্চাটা অবশ্যই দুর্বল হবে। এই জন্য দেখা যায় ইয়াং এজ গ্রুপের ভিতরে একটা রোগ হয় যেটাকে বলা হয় রিকেটস। হ্যাঁ, তার মানে তার বোনগুলো দুর্বল থাকে, যার জন্য দেখা যায় স্কেলেটাল সিস্টেমটা একটু বাঁকা হয়ে যায়, পায়ের দিকে মানে বোয়িং মতো, ধনুকের মতো হয়ে যায়, অথবা দুইটা হাঁটু নিচে পাশে চলে আসে, যা নকনি বলে। আর যখন ডেভেলপমেন্ট দেখা যায় কিছু পরিবর্তন সমস্যা হয়, যেমন স্কাল ঠিকমতো তৈরি হয় না, সামনের দিকে বের হয়ে যায় বা ডান এক সাইডে বের হয়ে যায়, দেখা যায় বুকে কষ্ট,
যে কন্ডল যে জাংশনটা সে মোটা মোটা হয়ে যায়, যেটা পাঁজরের হাড় যেগুলো, আর ফলে দেখা যায় চেস্টটা চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা পিজন চেস্ট বলি আর কি। এই জন্য এটা অবশ্যই জন্মের পরবর্তীতে আস্তে আস্তে জিনিসগুলো ডেভেলপ করে। তবে এই জন্য যদি আমরা কেয়ারফুল থাকি তাহলে হয়তো এটা মানে হয়তো আর প্রিভেনশন হবে করা না। সম্ভব। জি, তো এটি তো শিশুদের ক্ষেত্রে জানলাম, এখন জানবো যদি ভিটামিন ডি এর অভাব হয় একজন অ্যাডাল্টের শরীরে কি কি সমস্যা হতে পারে? থ্যাংক ইউ ফর নাইস কোশ্চেন। আমরা জানি যে ভিটামিন ডির জন্য যে ইম্পর্টেন্ট যে সমস্যাটা হয় যদি সিভিয়ার ডিফিসিয়েন্সি থাকে এবং মাস ইয়ার্স আপনার চলতে থাকে, তাহলে যে রোগটা আমাদের বলি অস্টিওম্যালাসিয়া। তার মানে আমাদের হার্টটা ঠিকমতো ডেভেলপ হয় না, সফট থাকে এবং দুর্বল হয়ে যায়। তাহলে হয় কি দেখা যায় এই সমস্ত মানুষগুলো কমপ্লেন করে কি যে তার মাসগুলো পেন হচ্ছে, পেনটা মাজাতে হতে পারে, অন্যান্য অংশে হতে পারে, আর মাসলটা দুর্বল থাকে, দেখা যাচ্ছে বসা থেকে উঠতে, চেয়ার থেকে উঠতে, ইভেন যা সিঁড়ি ভাঙবে নামতে উঠতে কষ্ট পাচ্ছে। আর এছাড়াও দেখা যাচ্ছে আরও কিছু সমস্যা হয়, যেমন এজ এ উপসর্গ হিসেবে আমরা পাচ্ছি, যেমন ফ্যাটিক ফিল করে, তারপরে দেখা যাচ্ছে তার মাথায় চুলগুলো পড়ে যায়, হ্যাঁ চুল পড়ে যায়। তারপরে দেখেন আপনার যেমন বলা হয় যে ইদানিং আমরা যে আগে যেটা শুধু হাড় কেন্দ্রে চিন্তা করতাম, এখন বলা হচ্ছে যে এর বাইরেও আমাদের অলমোস্ট আমাদের প্রত্যেকটা সিস্টেমই অ্যাফেক্টেড হয়। যেমন ব্রেনের মাথায় যদি অ্যাফেক্টেড হয় কী হবে, এখানে দেখা যাচ্ছে আমার ওই যে বললাম যে হেয়ার ফল হয়, আর ব্রেনের যদি সমস্যা দেখা যায় কনসেন্ট্রেটিং সমস্যাটা হয়, কনসেন্ট্রেশন ঠিকমতো করতে পারে না, বা তার মেমোরিতে সমস্যা হচ্ছে। এটা যদি আবার দেখা যাচ্ছে অন্য অনেক সিস্টেমটাকে অ্যাফেক্ট করে, যদি রেসপিরেটরি সিস্টেম যদি না হয়, বারবার ইনফেকশন হয়, অ্যালার্জির সমস্যা, বারবার অ্যালার্জির সমস্যা হয়, সেভাবে দেখা যাচ্ছে কি যদি আমরা ভিটামিন ডিটা ঠিকমতো না হয় আমাদের বিভিন্ন সিস্টেম অ্যাফেক্টেড হয়, যেমন কার্ডিয়াক, ডায়াবেটিস, হার্ট, সব দিক থেকে আমরা যে সাপ্লিংসটা বেড়ে যায়, এফেক্টেড হতে পারে। আচ্ছা, আপনি বলছিলেন যে ডব্লিউএইচওর গণনাতে অনেক মানুষের ভেতরে এই ভিটামিন ডি এর অভাবটি আসলে দেখা গেছে। তো অন্যান্য ভিটামিনস কিংবা খাদ্যের উপাদান, প্রোটিন বলি, কার্বোহাইড্রেট বলি, ফ্যাট বলি, এইগুলোতে আমরা যতটা গুরুত্ব দিয়ে থাকি, আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কি এই ভিটামিন নিয়ে আসলে ততটা কনসার্ন, বা এক্ষেত্রে যে আপনি বলছিলেন যে সান এক্সপোজার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তো সেটি কি আমরা আসলে করছি কিনা বা কতটা গুরুত্বপূর্ণ এটি? হ্যাঁ, এটা আপনি ঠিক ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন। আমরা আমাদের দেশে প্রচুর আমাদের এক্সপোজার আছে সানে, কিন্তু দেখা যাচ্ছে কি একটা হলো যে আমরা বিশেষ করে যারা আরবান মানে শহরে জীবনযাপন করি, শহরে জীবনযাপনে দেখেন আমরা যারা জব করি বা বাচ্চারা স্কুলে যাচ্ছে, দেখেন সবসময় ঘরের ভিতরে একটা ছায়ার ভিতরে আমরা থাকতেছি, কিন্তু আমরা জানি কোন সূর্যের আলোটা আমার জন্য হেল্পফুল। বলা হচ্ছে কি যে সকাল 10টা থেকে নিয়ে দুপুর 3টা পর্যন্ত এই সূর্যের আলোটা ওই সময় কেন বলছে, ওই সময় যে মানে যে রেডিয়েশনটা থাকে, যে আল্ট্রাভায়োলেট বি রেডিয়েশনটা আমাদের শরীরে পড়ে চামড়াতে যে পরিবর্তনটা হয়ে যে ভিটামিন ডি স্টেপ বাই স্টেপ চেঞ্জগুলো হচ্ছে, সেটা কিন্তু ওই শান্ত ওই সময়কার। তো ওই সময়টা তো আমরা কনফাইন্ড থেকে আমাদের বিভিন্ন অফিসে। এছাড়াও আমাদের অন্যান্য জনগোষ্ঠীর দিকে যদি তাকান, এখন আমাদের মায়েদের দেখেন, আমাদের শিশুদের দেখেন, আমাদের বয়স্কদের দেখেন, আর আমরা যারা আমরা ধর্মীয়ভাবেই কনজারভেটিভ, বাইরে বেরোলেও আমরা পোশাক আশাক পরতেছি, পোশাক যদি বেশি আমাদের জিনিসগুলো ঢেকে রাখে আমাদের অর্গান, তাহলে কী হবে, এক্সপোজটা হবে না, এবং আলটিমেট এইটাই হচ্ছে। এবং আমাদের দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ক্রসভাবে আমরা অনেক মানুষের ভিতরে পাচ্ছি ভিটামিন ডি এবং তার সংযুক্ত সমস্যাগুলো। তো ভিটামিন ডি এর আপনি বলছিলেন যে সমস্যা যদি হয়ে যায়, হবার পরে কি কি চিকিৎসা আছে এটি একটি, আর প্রিভেনশনের জন্য কি কি করা যেতে পারে? ভেরি গুড। হ্যাঁ, একটা কথা যে প্রিভেন্টিভ সাইডটা আমরা বলি যে আমরা প্রিভেনশনের ক্ষেত্রে ওই একই কথা, যে আমরা জানি যে আমাদেরকে যেহেতু সূর্যের আলো এক্সপোজ হতে হবে সাফিসিয়েন্টলি এবং অ্যাকর্ডিংলি আমাদের সূর্যের আলো শরীরে লাগাতে হবে, এবং কখন কোন সময়টা টাইমটাতে বললাম যে সকালের দিক থেকে 3টা পর্যন্ত। আর কতটুকু সময় সাধারণত যদি আমরা, স্যার আমি বাকি আলাপটুকু শুনবো, তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? আমার নাম বৃষ্টি, আমার আম্মুর বয়স হচ্ছে 50। জি, সমস্যাটি বলুন। আমার আম্মুর 2 মাস আগে পায়ের মধ্যে অনেক চোট, মানে অনেক ব্যথা পেয়েছিল, তার ফলে রক্ত জমাট হয়েছিল। সেই রক্ত জমাটটা থেকে মানে চুলকানো শুরু হয়েছিল রক্ত জমাটটা থেকে। তো এর জন্য পাশে মানে ডাক্তার কনসাল্টে কিছু অ্যান্টিবায়োটিক খাইছে, আর হচ্ছে গরম পানি সেক দিছে। সেক দেওয়ার পরে তার চুলকানোটা হালকা কমছে, আর রক্ত জমাটটা মানে অনেকটা চলে গেছে। কিন্তু এখন 2 মাস পরেও তার এই জায়গাটা মাঝে মাঝে চুলকায়। যখন আবার একটু গরম পানি সেক দেয় তখন আবার এটা রিমুভ হয়ে যায়।
তো এর জন্য এখন আচ্ছা। কি করতে হবে সেটা অ্যাকচুয়ালি আমি মানে জানার আচ্ছা, জন্য ফোন দিয়েছি। আপনার মায়ের কি ডায়াবেটিস বা হাইপারটেনশন বা আর কোনো রোগ আছে? না না, আ- আর কোনো সমস্যা নেই। আর ব্যথাটা কিভাবে পেয়েছিল? ব্যথাটা হচ্ছে মায়ের পায়ের মধ্যে যে খাট ভেঙে মানে পড়ে আচ্ছা, গেছিল, এর আচ্ছা। জন্য চোট পেয়েছিল। অনেক অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। স্যার, কি ওকে, করবেন থ্যাংক ইউ। এখন? আচ্ছা, ধন্যবাদ। আসলে তোমার আমার যতটুকু মনে হচ্ছে যে জায়গাতে লাগছে তো, লাগার পরে জায়গাটা হয়তো ভালোর দিকে চলে যাচ্ছে। আমরা জানি যখন একটা জিনিস ইনজুর্ড হয় আবার যখন ভালো হতে থাকে তখন ইচিং হয় অনেক সময়। এটা যে প্রসেস অফ হিলিং হিসাবে আসতে পারে। আর তাছাড়া যে কথাটা প্রশ্ন করলেন যে উনি যে ডায়াবেটিসের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তো আমার ডায়াবেটিস আছে কিনা দেখতে হবে। কারণ ডায়াবেটিস থাকলে অনেক সময় দেখা যায় ঘা শুকাতে দেরি হয় বা ইচিং আসতে পারে। আর এছাড়াও তোমার আমরা জানি না অ্যালার্জির সমস্যা আছে কিনা। অ্যালার্জির সমস্যা থাকলে শুধু ওই জায়গায় না, অন্যান্য জায়গায় তার চুলকানি থাকতে পারে। তো সবচেয়ে উত্তম হয় তোমার আম্মুকে একজন ডাক্তার সাহেবকে দেখানো ভালো হয়। একজন মেডিসিন ডাক্তার দেখাতে পারো, অথবা যেহেতু লাগছে অর্থোপেডিক ডাক্তারকে দেখানো যেতে পারে। ঠিক আছে? অনেক ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন যে আসলে প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি, আচ্ছা। সেটিতে ছিলাম। আচ্ছা, তার একটা বললাম যে সূর্যের আলোতে মানে আমাদেরকে বেশি বেশি exposed হতে হবে। এবং এক্সপোজ টাইমটা খুব লম্বা সময় না, যেটা বললাম কি যে বলা হয় যে 10-15 মিনিটস বা 15-20 মিনিটস ভেরিয়েশন হয়। কারণ এখানে পিকুলিয়ারিটি যেটা বলতেছে যে একটা হোয়াইট আপনার মানুষরা যত সহজেই তারা ভিটামিন ডি তৈরি করতে পারে তাদের শরীরে। আমরা যারা ব্ল্যাক চামড়া, আমাদের একটু লম্বা সময় লাগে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের এক্সপোজার হয়তো 15-20 জায়গায় একটু বেশি হতে পারে। তবে এই বলা হয় কি যে যদি এই এক্সপোজারটা সপ্তাহে 100 মিনিটের ভিতরে হয় তাহলে এটা যথেষ্ট আমাদের জন্য। আচ্ছা। এটা গেল এক্সপোজারের সাইড। আরেকটা কি, আমরা আমাদের ফুড যে সাপ্লিমেন্ট যেগুলো মানে ফুডের যে ব্যাপারটা আমরা বললাম, Habit যেটি। সেই জিনিসগুলোকে আমি খাই। যেমন আমাদের এগ ইয়ক যেটা মানে ডিমের কুসুমটা পেতে পারি। তারপরে বিভিন্ন মাছ, আমাদের তো পাঙ্গাস আছে, আমাদের ইলিশ মাছ আছে, তার ডিম আছে, এগুলো আমরা খেতে পারি। আর এছাড়া আরও অন্যান্য যে বিয়ে আছে সেগুলো। আর সাপ্লিমেন্ট হিসেবে আমরা ভিটামিন নিতে পারি। আমাদের যে যে সিনারিও আমাদের যে এক্সপোজারের, সেক্ষেত্রে আমাদের একটা সাপ্লিমেন্ট একটা আসলে নেওয়া উচিত। রেগুলার বেসিসে ইউজুয়ালি তো বলা এই হয় 400 সাপ্লিমেন্ট 600 নেওয়া নিয়েও এক ধরনের আসলে কনফিউশন আছে অনেকের ভেতরে, যে সাপ্লিমেন্ট টানা নেওয়াটা আসলে কতটা ঠিক হবে, বা কিডনি বা লিভারের জন্য কোনো ঝুঁকির কারণ আছে কিনা সেটি জানবো। তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমি ওই আর কি ডায়াবেটিস আমার আছে, কিন্তু এখন নিয়ন্ত্রণে আছে আর কি, 7.8 আছে আর কি। আপনার বয়স কত? বয়স ধরেন 38। আচ্ছা, এখন কি সমস্যা? আমার সমস্যা হলো কি, আমি করোনায় আক্রান্ত ছিলাম আজ থেকে 1-1.5 মাস আগে। কিন্তু আমার নানান জটিলতার সমস্যা আর কি, পাও মানে ঝিঝি করে বাম পাটা, এবং পায়ে হালকা পানি জমছে, এবং হাঁটতে পারি না। হাঁটলেই মনে করেন যে অত্যন্ত ক্লান্ত হয়ে যায়। দোতলা বাসা, দোতলাতে উঠলেই আমি মনে করেন যে একদম হাঁপায়া যাই। আর এর কি কোনো ব্যবস্থা আপনি আছে কি স্যার? ভ্যাকসিন গ্রহণ করেছেন? জি টিকা নিয়েছেন করোনার? জি, আমি টিকার প্রথম ডোজ নিছি আর কি, ইয়াটা নিছি আর কি, ওই যে আচ্ছা, আপনি প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয়টি এখনো নেননি। স্যার, আপনার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমি অনেক ধন্যবাদ দর্শক। স্যার, থ্যাংক ইউ। তবে আমাদের পরামর্শ থাকবে যে আপনাদের দ্বিতীয় ডোজটা নিয়ে নেবেন অ্যাজ আর্লি অ্যাজ as early as পসিবল। possible। তো যতটুকু বোঝা যাচ্ছে আপনি ভিটামিন ডি, জানি না আপনি র্যান্ডম বা ফাস্টিং কোর লেভেলে বলেন, যেটাই বুঝলেন তো মনে হচ্ছে যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে। তো এখন সমস্যা হচ্ছে যে আপনার যেহেতু করোনার একটা কথা বলেন, আমরা দেখছি করোনা যারা সাফার করে পরবর্তী সময়তে এসে এই সমস্ত মানুষগুলোর অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। একটা উইকনেস থাকে, তার শরীরে ব্যথা থাকে, অল্পতে হাঁপিয়ে যায়, খাওয়ার রুচি থাকে না, এদের অনেক ধরনের সমস্যাগুলো থাকে। এটাগুলো একটা সাইড। আর পাশাপাশি আমরা জানি না ডায়াবেটিসটা কনস্ট্যান্টলি আবার নর্মাল থাকে কিনা। 7.8 উনি এটা যদি এইভাবেই থাকে তাহলে তো ভালো। আর যদি মনে হয় যে আনকন্ট্রোল থাকে, মাঝে মাঝে কন্ট্রোল থাকে না, তো একটা স্টেবল একটা কন্ডিশন নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর দেখতে হবে আপনার অন্যান্য সিস্টেমগুলো কেমন আছে। যেমন একজন মানুষ যখন দুর্বলতা, এখন ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট কজ অফ দুর্বলতা, আমার উইকনেস। এছাড়া থাইরয়েডের সমস্যা একটা আছে। তার ভিটামিন ডি আমরা যে আলোচনা করছি, যে আলোচনা আমরা করলাম চলতেছে আজকে, যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য কিন্তু আমরা দেখি যে উইকনেস হয়, বিশেষ করে লেগ মাসলগুলোতে মাসল ক্রাম্পস হয়। হ্যাঁ, তারপরে আমাদের হাত বাঁকা হয়ে যায়, কার্পোপেটাল স্প্যাজম বলে যেটা। এগুলো আসলে ইনভেস্টিগেট করতে হবে, হ্যাঁ, কিন্তু এই জন্যই তার সবচেয়ে আগে ভালো হয় দর্শক কি করবেন? এখন তার পরামর্শ যে আপনার এই সমস্যা যে কথাগুলো বললাম আমরা, এই হেল্পটা আপনাকে পেতে হলে একজন ডাক্তারের কাছে যেতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনার আসলে আন্ডারলাইন কোনো সমস্যা আছে কিনা, আর তারপরে অ্যাকর্ডিংলি আপনার সমস্যা অনুযায়ী আমাদের ইনশাআল্লাহ একটা সমাধান দিবে আপনাকে। এরই মধ্যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি একটু মানে ডাক্তারের সাথে কথা বলতে চাই। অবশ্যই। আমার জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা জি আমার বর্তমানে প্রবলেম হলো আমার ডায়াবেটিস আছে 7.1 থাকে, কিন্তু আমি খুব ক্লান্ত বোধ করি, মানে কাজে কর্মে অনীহা, ভালো লাগে না, মানে ঝিমুনি আসে। আচ্ছা আপনার বয়স কত দর্শক? আমার বয়স হলো 39। কত বছর থেকে ডায়াবেটিস? আমার প্রায় 7-8 বছর ধরে। আচ্ছা, কোনো ওষুধ কোনো গ্রহণ মেডিসিন করছেন? নিচ্ছি না আমি, মানে এভাবে কন্ট্রোলে আসছে, মানে খাবার দাবারের মাধ্যমে কিছুটা মানে কন্ট্রোলে রাখছে। আপনি কি ব্যায়াম করেন নিয়মিত? জি জি, আমি হাঁটা চলা করি, ব্যায়াম করি। হাঁটা চলা করেন, কিন্তু ওই রেগুলার যে এক্সারসাইজ করা আমরা বলি যেটি 30 মিনিট এভাবে সপ্তাহে 3 থেকে 4 দিন, সেরকম করা হয় না? না না, মানে 2 দিন বাদ যায়, সপ্তাহে মানে ধরেন 5 দিন হাঁটা চলা করি। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে। এটা অনেক ধন্যবাদ। হ্যাঁ কথা হচ্ছে যে আপনার যতটুকু বলা যাচ্ছে যে ডায়াবেটিসটা আপনার আছে, আপনি ওষুধ খান না, মানে ডায়েট কন্ট্রোলে ভালো আছে বোঝা যাচ্ছে, কিন্তু তারপরে কেন আপনার দুর্বলতা, তাই না? এটা একটা প্রশ্ন। তো এখন আমাদের যদি আপনার ডায়াবেটিস থাকে, এখানে নিশ্চয়ই ডায়াবেটিস খালি পেটে বা খাওয়ার পরে 2 ঘন্টা পরে যে লেভেলগুলো দেখে এগুলো একটু দেখে নিতে হবে আসলে আপনার স্টেবল, আসলে আপনি স্টেবল আছেন কিনা। আর যদি স্টেবল না থাকেন তাহলে কিন্তু একটু দুর্বলতা ওখান থেকে আসতে পারে। আর এছাড়া ডায়াবেটিসের সাথে আরও কিছু রোগ আমরা দেখি, যেমন আপনার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম, যেখানে উইকনেস হয়। এছাড়া অন্যান্য সিস্টেমে সমস্যা থাকতে পারে, আপনি যেমন আপনার হার্টের সমস্যা বা অন্যান্য সমস্যা থাকতে পারে। এই জন্য যে সাধারণ কথা যে পরামর্শগুলো আপনার ডাক্তাররা দিয়ে আসছেন, অবশ্যই ডায়াবেটিক যেভাবে খাওয়ার কথা বলা হয়, 2 বেলা রুটি খেলেন, 1 বেলা ভাত খেলেন, শাকসবজি খেলেন, মিষ্টি খেলেন না, কিন্তু হাঁটাহাঁটি যে ব্যাপারটা বলা হয়, আধা ঘন্টা থেকে 40 মিনিট যে হাঁটাহাঁটি যেন আপনি দ্রুত পায়ে করবেন এবং যেন শরীরটা ঘামে এবং বুকটা পালসটা রেটটা একটু বেশি হয়, তাহলে আপনার ক্যালোরি যাবে এবং আপনার শরীরের অর্গানগুলো মুভ হবে, এবং এটা এই ধরনের হাঁটাটা আপনার জন্য এভাবে কার্যকর আসলে হবে। আমরা আরো উজ্জীবিত অনুভব হ্যাঁ। করি। আর পাশাপাশি দেখতে হবে যে আমাদের আজকে যে আলাপের যে আপনার ভিটামিন ডি সি ডেফিসিয়েন্সিও দেখা যায় মানুষ খুব দুর্বলতা ফিল করে, বলা যায় না আপনার ভিটামিন ডিটা কমে যেতে পারে। তো ঘটেবার আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ থেকে একটা ভালো সমস্যা চলে আসবে, সমাধান এবং আসবে আমার ইনশাআল্লাহ। মনে হয় যে আপনি ইনভেস্টিগেশনের কথা বলেছেন, সেগুলো করিয়ে যদি প্রয়োজন হয় একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন জি, দর্শক। ইনশাআল্লাহ। স্যার, আমরা কথা বলছিলাম, আপনি প্রতিরোধের উপায়গুলো বলছিলেন, কিন্তু কারো যদি অভাবজনিত সমস্যা হয় ভিটামিন ডি, সেক্ষেত্রে কি কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকলস আছে? আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আর এখানে আমরা স্যার, আমি জানবো, তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আসবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আদিত্যর কথা জিজ্ঞেস করি। দর্শক, আমার নাম হচ্ছে সোহন চৌধুরী, আমি মিরপুর থেকে বলছি। জি, থ্যাংক ইউ। আমি স্যারের পরিচিত। আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যাটা হচ্ছে আমার ছেলের ওর বয়স হচ্ছে 10 বছর। আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে ওর যে পরিমাণ ভিটামিন ডির প্রয়োজন, এখন এই ডির দর্শক, ওই ভিটামিন ডিটা ঠিক মতো পাচ্ছে কিনা। ওর সবসময় বাসায় থাকে, আগে যেরকম ওর মানে স্বাস্থ্যগত ছিল, এখন ওই সেই জিনিসটা আস্তে 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 ওর প্রবলেম হচ্ছে, মানে স্বাস্থ্য একটু কমে যাচ্ছে, বাসার মধ্যেই সার্বক্ষণিক থাকে। হুম হুম হুম, খুব আমি সুন্দর এর জন্য প্রশ্ন স্যারের করেছেন। কাছে একটু পরামর্শ চাই যে ভিটামিন ডিটা ও বাসায় থাকার কারণে তার লেভেলটা কিরকম আছে সেটি হয়তো আপনি জানতে চাচ্ছেন, তাই তো? জি স্যার, জি জি জি, অনেক ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। জি, এখন আপনার বাচ্চা 10 বছরের বয়স, ইয়াং একটা বাচ্চা, তো এখন আসলে আমরা ক্লাস যাই না হচ্ছে কেন, তবে অনেক দিন থেকে তো বাচ্চারা বাসার ভিতরে আছে, অনেক দীর্ঘ সূর্যের সময় আসলে। আলোর এক্সপোজারটা নাই। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা বললাম যে ডায়েট সোর্সটা পোর সোর্স ভিটামিন ডি, সেক্ষেত্রে সে পাচ্ছে কিনা। আর এখানে অবশ্য যখনই আমরা ধারণা করি যে বা সাসপেক্ট করি আপনার ভিটামিন ডি সমস্যা, তখন একলা তো আমরা যে অসুবিধাগুলো মিলাই দেখি, তার দুর্বলতা, তার মানে ফ্যাটিক ফিলিং, তার শরীরের ব্যথা, তার অন্যান্য যে সমস্যাগুলো, হেয়ার ফল, এগুলো বয়স্কদের হয় সাধারণত। যেটা হোক না কেন, তারপরে আপনাকে কিছু রক্ত পরীক্ষা করে দেখতে হয়, ভিটামিন ডি লেভেল বাসকে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল, এটা দেখতে হয় রক্তে কী ধরনের লেভেলে আছে, দেখে সেইভাবে আপনার। আর পাশাপাশি আরও কিছু আমরা দেখি, যেমন প্যারাথাইরয়েড হরমোন দেখি, অ্যালকানো ফসফেট দেখি, ক্যালসিয়াম ফসফেট দেখে একটা চিকিৎসার ব্যাপারে একটা ধারণা নিতে হয়। যদি ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে তার, এখানে আমাদের একটা লেভেলটা বলে নিই। নর্মালি আমরা দেখি যখন ভিটামিন ডি এস্টিমেশন করি, সেখানে একটা নর্মাল লেভেলের একটা ব্যাপার আছে যে 30 ন্যানোগ্রাম পার মিলিলিটার বা তার বেশি হলে এটাকে বলে অপটিমাল লেভেল।
আর যখন এটা মানে 20 থেকে 29 এটাকে বলা হয় ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি। আর যখন এটা 1 থেকে 1 to 20 মানে 1 থেকে 20 বা এর ভিতরে থাকে তখন আমরা বলি হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো এই যখন এটা পেয়ে যায় আমরা বেশি করে ডেফিসিয়েন্সি, সেই ক্ষেত্রে যেভাবে একটা নিয়ম আছে যে একটা প্রোটোকল ফলো করে আমরা প্রথম জি দিকে সেটি আমরা স্যার জানবো। হ্যাঁ, তার আগে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বললে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম সুহাগ, আমি গাজীপুর থেকে বলছি। জি বলেন। জি বলুন জি, আমি স্যার স্যার, শুনছেন? আপনি বলেন। আপনার সমস্যাটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি স্যার, পুরা বলেন। ওই সমস্যাটা। দর্শক, জি জি জি। হ্যালো, হ্যাঁ, আমরা বলেন। শুনছি, আপনি বলুন। জি ম্যাম, আমার নাম সুহাগ, আমি গাজীপুর থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনেছি, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যা হলো মানে আমার শরীরটা একটু জ্বালাপোড়া করে। এটা কি? আচ্ছা, আপনার বয়স কত? 28। 28। আচ্ছা, কোনো শারীরিক সমস্যা বা কোনো অসুখ আছে? না না, জ্বালা পোড়াটা কোথায় হয়? হাতে, পায়ে না পুরো শরীর? প্রায় পুরো শরীরেই। পুরো শরীরে। আচ্ছা, কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন? কিছু 6-7 মাস আগে গিয়েছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। স্যার, আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমাদের শরীরে জ্বালাপোড়া করার অনেক কারণ আছে। তো ইউজুয়ালি আমরা দেখি যে যারা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে জ্বালাপোড়া একটা সম্পর্ক, এখানে ক্যালসিয়াম কমে যায়, ফসফেট কমে যায়, এইভাবে হাইপোক্যালসিমিয়া হলে একটা সমস্যা আছে সেটা। আর পাশাপাশি যে ভিটামিন কি বলে ডায়াবেটিসের যে সমস্যাটা আমরা কমনলি দেখি যে তাদের হাত পা জ্বালাপোড়া করে। আর এছাড়া আপনার অন্যান্য কারণও থাকতে পারে, তবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ছাড়া অন্যান্য ভিটামিনও কিন্তু আপনার জ্বালাপোড়ার কারণ হতে পারে। B12 আছে, অন্যান্য আরও ভিটামিন আছে। তবে এই সবচেয়ে ভালো হয় একজন ডাক্তার সাহেবকে দেখিয়ে কিছু পরীক্ষা করে এটা কনফার্ম হওয়া যে আসলে আপনার রিয়েলি কোনো ডিজিজ কি আছে শরীরে, না আপনার এমনিতেই অন্য কোনো সাধারণ কারণগুলোতে হচ্ছে। যদি আমরা পোশাক আশাক ঠিকমতো পরিচ্ছন্ন না রাখি, গোসল ঠিকমতো না করি, তাহলে কিন্তু আমাদের শরীরে জ্বালাপোড়া করতে পারে। তো যাক, আর প্রচুর পানি খাবেন, আর হেলদি একটা লাইফ লিড করার চেষ্টা করবেন, আর অবশ্যই একজন ডাক্তার সাথে দেখান। শাকসবজি, ফলমূল খাওয়া এবং রেগুলার এক্সারসাইজ, এটি তো আমরা বারবার বলে থাকি। স্যার, আপনি ট্রিটমেন্ট প্রোটোকলে ছিলেন, সেটি শুনে নেব। আর ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আমরা ছোটদের ক্ষেত্রে তো এক ধরনের, আর বড়দের ক্ষেত্রে আগে। তবে সাধারণত আমরা যেটা গাইডলাইনটা ফলো করি, যেটা এন্ডোক্রাইন সোসাইটি ইউএসএর, যেটা সেখানে যে ধরনের আউটলাইনটা দেওয়া হয়েছে, যে লেভেলটা তো আমি বলে দিচ্ছি যে ডেফিসিয়েন্সি, ইনসাফিসিয়েন্সি আর এর ব্যাপারটা। আর যখন আমরা ডেফিসিয়েন্সি থাকে তখন আমরা যে ইনিশিয়ালি 7 থেকে 8 সপ্তাহ একটা বেশি অ্যামাউন্ট দিতে হয়, তার পরবর্তীতে যে আমরা একটা মেনটেন্যান্স ডোজে দিই। আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা করি কি, যেমন আরাউন্ড 40,000 to 50,000, ইউজুয়ালি গাইডলাইন আছে 50,000, তো আমরা 50,000 বা 40,000 আমাদের যেটা অ্যাভেলেবল পাওয়া যায় আমাদের দেশে, উইকলি দেওয়া হয়। এটা 7 to 8 উইকস। সবচেয়ে আইডিয়াল হয় ওই সময় একটা মেজারমেন্টটা করে না 25 হাইড্রক্সিক্লোরিক কেমন আসলে নর্মাল হলো কিনা। ইউজুয়ালি দেখা যায় 8 উইক্সের ট্রিটমেন্টে নর্মাল হয়ে যায়। তারপরে আমরা মেনটেন্যান্স হিসেবে তখন রাখি মানে 1,500 to 2,000 পার ডে। আর বাচ্চাদের ক্ষেত্রে এমন আরেকটু কম। আমরা এখন যেটা ফলো করি, যেটা আমাদের গাইডলাইন, যেগুলো আমাদের যে লোকাল যে প্রোডাক্টগুলো থেকে, যে লিফলেট থেকে আমরা যেটা পাচ্ছি, সেখানে ওদের যে আরাউন্ড 40,000 উইকলি 3 ডোজ বা 4 ডোজ দেওয়া হয়। সাবসিকুয়েন্টলি তখন দেখা যায় 3 উইকলি বা তারও একটা গ্যাপ করে তখন রিপ্লেসমেন্ট দিতে হয়। এবং আলটিমেটলি পেশেন্টটাকে আমরা এর পাশাপাশি যে সমস্ত ভিটামিন ডি রিচ খাবারগুলো আছে, বাচ্চারা যেমন 45 মিল তো আমাদের দেশে পেতে পারি হয়তো আমরা যারা কিছু ইয়েতে। আর এছাড়া অন্যান্য জুসের ভিতরে 45 আমাদের দেশেও পাওয়া যায়, যেগুলো বাড়ি থেকে আসে ওই সমস্ত জুসগুলো। পাশাপাশি আমি বলবো যে ভিটামিন সাপ্লিমেন্টের সাথে আমাদের যে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, যে সোর্সের ভিতরে যেমন লিভার, সেটা আপনার বিপ লিভার হোক আর অন্য প্রাণীর লিভার হোক, লিভারের ভিতরে ভিটামিন ডি থাকে। তারপর আরেকটা যে এগ ইয়কের কথা আমরা বলছি, যে ডিমের কুসুম, হ্যাঁ, কলিজা, এগুলো খেতে বলি বেশি বেশি করে। আর একটা কড লিভার অয়েল, এটা তো আমরা আগে থেকে বাজারে অ্যাভেলেবল, এখানেও ভিটামিন ডি থাকে প্রচুর। এগুলো আমরা বাচ্চাকে খাওয়াতে পারি। তবে সবচেয়ে ভালো আসলে লেভেলটা দেখে, তারপরে যদি লেভেলটা বেশি কম না হয়, তাহলে রিপ্লেসমেন্টগুলো বা ফুড সাপ্লিমেন্ট হ্যাবিটস দিয়ে এবং সাপ্লিমেন্টস দিয়ে মোটামুটি ঠিক করে ফেলা যায়। স্যার, আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম হলো আতওয়ার উল্লাহ, বয়স হচ্ছে 67, মানিবাগ চৌধুরীপাড়া। আচ্ছা, বলুন সমস্যাটি বলুন, আমরা শুনছি। আচ্ছা, আমার বয়স হলো 67-68 বছর বয়স। আচ্ছা,
মালিবাগ চৌধুরীপাড়া থেকে বলছি। আমার নাম আতোয়ার। জি, আমরা শুনছি। আমার সমস্যা হলো কি, আমি সমস্যা হলো কি, আমি দাঁড়িয়ে দোলে থাকতে পারি না, দোলে শরীরটা দোলে। এই জন্য আমি ওই দিনমোহর সাথে দেখাইছি, 6 মাস ওষুধ খাইছি, কোনো কাজ হয় নাই। তারপর 3টা মেডিসিনের ডাক্তার দেখাইছি। এখন স্বামী মোহাম্মদ ওনার বাড়িতে খাইতেছি, কোনো কাজ হইতেছে না। আমার প্রায় 1.5 বছর ধরে এই সমস্যা। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? আর কোনো অসুখ? না, আর কোনো পশলার বড় হয়েছে, পশলার ইউরিক খাই, আর প্রেশারের জন্য ওষুধ খাই, ডায়াবেটিস 40। প্রেশার কন্ট্রোলে আছে স্যার? আর আপনার কি প্রেসার কন্ট্রোলে থাকে? বা ডায়াবেটিস? ওষুধ খেলে কি প্রেসার কন্ট্রোলে থাকে? প্রেশার কন্ট্রোল আছে এখন। জি। আর ডায়াবেটিসের সমস্যা আছে? ডায়াবেটিস নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। স্যার, আরো একটি ফোন আছে, সেটি নিয়ে আমরা একবারে দুটি উত্তরে চলে যাব। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ বিন হোসেন। আচ্ছা ওর বয়স 21 বছর, সে ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, কি সমস্যা? আমাদের এই যে 5-7 দিন আগে ওর ঠান্ডা লাগছিল, এখন সে আমাদের যে নাকে কোনো ঘ্রাণ পাইতেছে না। নাকে ঘ্রাণ পাচ্ছে না। আচ্ছা, করোনা টেস্ট করিয়েছেন? কোভিড-19 করোনা টেস্ট তো করাইছি, আর আপনার যে 2টা ভ্যাকসিনেট হচ্ছে। হ্যাঁ। টেস্টের রেজাল্ট কি? দর্শক, পরীক্ষার রেজাল্ট কি এসেছে? করোনার পরীক্ষা না, বুঝে নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আচ্ছা, আমরা যদি প্রথম উত্তরটি স্যার দেই। হ্যাঁ, উনি যেটা বললেন তার শরীরটা মানে টলকায়, যেটা বলি আমরা আমাদের ভাষায়। তো এখন টলকায় 67 ইয়ার্স ওল্ড। 67 ইয়ার্স। এখন উনি ডাক্তারদের দেখাচ্ছেন, বিশেষ করে আমাদের দিনমোহর স্যারকে দেখিয়েছেন বললেন আর কি। তো বলছে নিউরোলজিক্যাল একটা সমস্যা সম্ভাবনা বেশি, স্যার যেহেতু ম্যানেজমেন্ট দিয়েছিলেন। তো আমি পরামর্শ দিই অবশ্যই আবার স্যারের কাছে যান, স্যারের পরামর্শ নেন। এখানে আমরা যখন স্যার, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, তো খুব জলদি যদি আমরা দুটো উত্তর দিয়ে ফেলি। আচ্ছা, ঠিক আছে। অত্যন্ত দুঃখিত। তাহলে এটা হলো আমার পরামর্শ, হইতে যে আপনার স্যারকে আবার দেখান। নিউরোলজিক্যাল সমস্যা মনে হচ্ছে, এছাড়া অন্যান্য সমস্যাতেও শরীর টলকাতে পারে। আর বাচ্চা যে কথাটা বললেন যে নাকে ঘ্রাণ পাচ্ছে না, এটা কিন্তু একটা কমনলি এখন আমরা করোনা সাফারার যারা করোনা ইনফেকশন হলে দেখা যাচ্ছে তার মুখে স্বাদ পাচ্ছে না। আরটিপিসিআর এর নেগেটিভও আসে। হ্যাঁ, এটা হলো একটা গুড পার্সেন্টেজ ক্ষেত্রে তো নেগেটিভ আসে। 60% আমরা পজিটিভ হয়, 40% তো নেগেটিভ আসে, পরে আবার রিপিট করতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে কি তাকে আইসোলেশনে সুন্দর করে থেকে অবশ্যই যা যা পালন করতে হয়? আমার মনে হয় এটা আবার একটা গ্যাপ দিয়ে রিপিট করা দরকার। সবচেয়ে ভালো একজন ডাক্তারের পরামর্শ, ডাক্তারের সাথে অ্যাটাচ হয়ে যাওয়া। কারণ আমরা অনেক সময় পাই আবার রিপিট করলে আবার দেখা যায় পজিটিভ আসছে। এছাড়াও যারা যে সমস্ত যে নাকে অ্যালার্জি সমস্যা থাকে, অ্যালার্জি রাইনাইটিস বলি আমরা, তাদের করা করে ক্ষেত্রে দেখা যায় অনেক সময় নাকে ঘ্রাণ পায় না, কিন্তু সেটা তো আলটিমেটলি একসময় ভালো হয়ে যাবে। তবে এখন আমরা দেখছি যেটা যে করোনার সাথে ফাইন্ডিংসটা বেশি পাচ্ছি আমরা। তো আপনার কি মনে হয় যে আরো একটি পরীক্ষা করিয়ে তারপরে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? কারণ এই ক্ষেত্রে আমরা বলি যে কোন পিরিয়ড পর্যন্ত বাসায় থাকতে পারবেন, তারপরে অবশ্যই তাকে আইসোলেটেড থাকাই ভালো হবে সবার জন্য, কারণ পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে এক্ষেত্রে ঝুঁকির কারণ হতে পারে। স্যার, যেহেতু ভিটামিন ডি নিয়েই কথা বলছিলাম, তো সবশেষে খুব ছোট্ট করেই জানতে চাইবো যে ভিটামিন ডি এটি যদি কেউ বেশি গ্রহণ করে ফেলেন সাপ্লিমেন্ট হিসেবে, আমরা জানি অনেকেরই ভেতরে প্যানিক থাকে যে কোভিডের মধ্যে অনেক বেশি ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়েছে, তো সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। তো ভিটামিন ডি সাপ্লিমেন্টের একটা মজা, যেটা বেশি অনেক খেলেও সমস্যা হয় না, তবে তার লেভেল আছে আর কি, সেটা ক্রস করলে তখন টক্সিটি হয়, সেটা লেভেলটাকে বলা হয় মোর দ্যান 100 বা তার বেশি হলে পরে ন্যানোগ্রাম পার মিনিট। তো এখানে যে জিনিসটা হয় যে আলটিমেটলি ওইটাই যে তার ক্যালসিয়ামটা বেড়ে যায়। আর হাইপার ক্যালসিমিয়া, এই টার্মটাকে আমরা বলি হাইপার ক্যালসিমিয়া হলে কি হয়, দেখা যায় ওই তার একটু বমি ভাব হয় বা বমি হয়, মাথা ব্যথা হয়, অনেক সময় কনসিয়াস লেভেলটাও তো ইম্পেয়ার্ড হতে পারে, অনেক সময় দেখা যায় পেটে ব্যথা হতে পারে, কারো কনস্টিপেশন ডেভেলপ করে। আর ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো কি, এই যে ক্যালসিয়ামটা বাড়লো, এই ক্যালসিয়াম বিভিন্ন জায়গায় জমা হয়, স্টোন হতে পারে। আর ভয়ের ব্যাপার হলো অনেক সময় এটা কিডনিতে স্টোন তৈরি করে। এই জন্যই সবচেয়ে ভালো হয় যে যখন আমি মনে করি যে আমার। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আজগর আলী হাসপাতাল সুস্থতার ব্যবস্থাপত্র এই অনুষ্ঠানটি দেখতে পাবেন সপ্তাহের প্রতি শুক্রবার একই সময় এনটিভির পর্দায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। আল্লাহ হাফেজ।